হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ভেরি স্পেশাল বলা যেতে কিন্তু আমি স্পেসিফিক বলছি এপিসোড অফ অনঅর্থোডক্স বিকজ দিস এপিসোড ইজ অল অ্যাবাউট স্বর্ণাভ, নট অ্যাবাউট স্বর্ণাভ, ইট ইজ অ্যাবাউট মি, ইয়েস, সেলফ ইন্ডালজেন্স। কিন্তু স্বর্ণাভ আমার ব্যাপারে কিছু প্রশ্ন করেছিল। তো স্বর্ণাভ, তো তুমি আগের দিন দীপদার যে পডকাস্টটা হয়েছিল, যেটা খাসা হয় নাই, আই নো, তো সেইটার কমেন্টসে তুমি কিছু মিষ্টি কথা তো বলেইছো, সঙ্গে আমাকে মিষ্টিরিয়াস ও বলেছো। তো মিষ্টির সাথে মিষ্টিরিয়াস জুড়ে দিচ্ছো তুমি। তো আমি খুব মিষ্টি একটি ছেলে, কিন্তু মিষ্টিরিয়াস একেবারেই নয়। ওকে, তো সেটার সেই কী বলে ওটাকে, ভুলটা ভাঙানোর জন্য আজকের এপিসোডটা। তো ইফ ইউ আর নট ইন্টারেস্টেড অ্যাট অল ইন লার্নিং অ্যাবাউট মি, মানে স্বর্ণাভকে বলছি না, বাকিদের, তুমি যে শুনছো, তো ইউ ক্যান স্কিপ দিস ওয়ান। ভেরি গুড এপিসোড ইজ অ্যাবাউট টু কাম, অ্যান্ড ইয়া, একটু আলাদা ধরনের একটা এপিসোড আসতে চলেছে বোধ হয়, আমি কিন্তু প্রমিস করছি না। তো স্বর্ণভর কমেন্টটা একবার পড়ি। তো স্বর্ণভর আমার আগের কমেন্টটা শুনে বেশ ভালো লেগেছে। তারপর বলেছে যে যে এই ধরনের একটু, যে আমার ছোটোবেলার স্কুল নিয়ে, পরবর্তী পড়াশুনো নিয়ে, ভোকাল আর্টিস্ট হওয়ার ইচ্ছে কোথা থেকে এলো, সেই ইচ্ছে পূরণ কিভাবে হলো, কারেন্টলি কী করি, পরবর্তী গোল কী আছে। আচ্ছা, বেশ, ঠিক আছে। তাহলে স্কুল লাইফ নিয়ে বলি তোমাকে। আমার স্কুল হলো আমাদের আমি সিউড়িতেই পড়াশুনো করেছি কলেজ অবধি। মানে লেখাপড়া যতদিন করেছি, কোনো দিন করিনি, কিন্তু যতদিন করেছি সিউড়িতেই করেছি। সিউড়ির বাইরে আমাকে পাঠায়নি বাড়ি থেকে, কারণ আমি প্রচণ্ড মারকুটের ছেলে ছিলাম, প্রচণ্ড। তো সেই জন্য আমাকে বাড়ি থেকে খুব একটা বাইরে পাঠানো হতো না। তো আমার স্কুল প্রথম প্রাইমারি থেকে শুরু করি তাহলে, মিউনিসিপ্যালিটির আমাদের স্কুল, সিউড়ি মিউনিসিপ্যালিটি ফ্রি প্রাইমারি স্কুল, দ্যাট ওয়াজ দ্য নেম। আর সেই স্কুলে পড়ার একটি মাত্র কারণ ছিল, আমার দাদা সেখানে পড়তো। তো দাদা যেখানে পড়ছে সেখানে যাক, তাহলে কারোর অন্ততপক্ষে একটু চোখে চোখে থাকবে, ছেলেটা অন্ততপক্ষে কাউকে মেরে ফেলবে না, এই চিন্তায় সঙ্গে আমাকে ওই স্কুলে পাঠানো হয়। এবং আমি বলবো যে আমার যে জীবনের সবথেকে বড় শত্রু, সবথেকে বড় ভয়, শত্রুকেই করি মনে হয়, যাই হোক, তো সেটা হলো অঙ্ক। সেটা শুরু হয় ওই স্কুল থেকেই, জানো তো। আমি প্রাইমারি স্কুলে যখন পড়তে যাই, আমি কিন্তু জিরো, আমি কিচ্ছু জানি না। এবার শুরু হবে, প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমার ছোট বোন পড়তে যাচ্ছে, আমি পড়তে যাচ্ছি না। আমার কাকার মেয়ে, আপ্পি, আয়েশা, তো ও পড়তে যাচ্ছে, ও স্কুল যাচ্ছে। ও তখন তোমার ওই সরস্বতী শিশু মন্দিরে পড়ে, কি বলে যেগুলোকে, কেজি, নার্সারি এসব পড়ে। আমি কিন্তু ওসব পড়িনি, ওগুলোতেও ভর্তি হয়ে গিয়েছে। আর আমি তখনও স্কুলে যাই না। সবাই স্কুলে যায়, সবাই মজা করে, আমি বাড়িতে প্রচণ্ড অশান্তি করে স্কুলে গেলাম। তো আমার একটা ছোট্ট মানে কী বলে ওটাকে, ওরাল টেস্ট টাইপের একটা হয়েছিল, ইন্টারভিউর মতো। তো সেখানে ভাইভাতে আমি মোটামুটি চটপটে উত্তর দিই, এবং বেশ সুন্দর করে আমার ভাইভাটা ক্লিয়ার হয়ে যায়, অন্তত আমার তাই মনে হয়। আমি জানি না ওটার জন্য আব্বাকে রিকোয়েস্ট করতে হয়েছিল কিনা। তো ভর্তি হই, এবং সেখানে সাধন স্যার নামে একজন অঙ্ক টিচার ছিলেন। তো আমি জানি না উনি এখনও বেঁচে আছেন কি না, কোথায় আছেন, কি করেন আমি জানি না, কারণ তখনও ওনার বয়স ঠিকঠাকই ছিল। যাকে গোঁফ, ওই একটু সাদা ঠিক নয়, একটু ঘিয়ের কাছাকাছি, একটু অফ হোয়াইট টাইপের পাঞ্জাবা, ওকে, তো পাঞ্জাবা পায়জামা পরে আসতেন, চশমা পরতেন, মাথায় চুল কম, দুদিকে মানে মাথায় টাক বলাটাই ভালো, আর কানে চুল, আর নাকে নরসি, একটু পরপর নাকের নরসি। তো উনি আমার অঙ্কের ওপর হেসেছিলেন, আমার অঙ্কের খাতায় প্রচুর লাল দাগ দিয়েছিলেন, এবং সেই দিন থেকে আমার অঙ্কের প্রতি একটা ভীতি তৈরি হয়। তবে ইংরেজি মোটামুটি ছোট থেকেই পারতাম,
কোনো কারণে পারতাম টুকটাক। তারপর বড় হওয়ার পর যখন প্রাইমারি স্কুল বেসিক্যালি আমি স্কিপ করছি কারণ বেশি কিছু গল্প নেই প্রাইমারি স্কুলে নিজের ব্যাপারে বলার মতো। তবে হ্যাঁ, মারামারি করে মানে ছাতু ফুটো করে দিয়েছিলাম লোকজনকে, এবং নিজেরও ফুটো হয়ে গিয়েছিল ছাতু। তো এবং ছাতা দুটোই, ছাতা নিয়েও মারামারি করেছিলাম একবার, খুব মনে পড়ে। তো সেই জন্য বাড়িতে বেশ এম্বারেসমেন্ট হয় কোনো রকমে। এই মাধ্যমিকের জন্য মানে এইচএস হাই স্কুল সেটাতে আমাকে ভর্তি করতে হবে। তো সেটা কোথায় হবে? অবভিয়াসলি যেখানে আমার দাদাভাই পড়ে। তো দাদাভাই পড়তো সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনে। তো আব্বা এতটাই কনফিডেন্ট যে আমি তো অ্যাডমিশন টেস্টে পেয়েই যাব। তো আব্বা এতটাই কনফিডেন্ট যে আর কোথাও ফর্মই নিল না, আর ওখানেই পড়াবে, কনফিডেন্সের ব্যাপার নেই, ওখানেই পড়তে হবে। তো আমি অ্যাডমিশন টেস্ট দিতে দিলাম, ঠিক আছে গেলাম, পরীক্ষা দুমদাম লিখে দিলাম, চললাম। আমি পরে জানতে পেরেছিলাম আমি অ্যাডমিশন টেস্টে ফেল করেছিলাম, অত্যন্ত খারাপ পরীক্ষা দিয়ে এসেছিলাম, যা পেরেছিলাম তাই লিখেছিলাম। আমার শুধু একটা মনে পড়ে যে তোমার প্রিয় কবি সম্পর্কে রচনা লেখো। আমার মাথায় যা এসেছিল ভাই, আমারও তো প্রিপারেশন ছিল না তখন, যা বুদ্ধি তাই আমি লিখেছিলাম নজরুল ইসলাম আমার প্রিয় কবি, কারণ উনিও মুসলমান আমিও মুসলমান, নজরুল ইসলাম আমার প্রিয় কবি। তখন তখন এতটুকুই বুদ্ধি ছিল, অত্যন্ত বোকা ছেলে আমি। তো মানে আমি কিন্তু ধার্মিক হয়তো তখন ছিলাম ছোটতে, হয়তো আব্বাকে নকল করে করে নামাজ পড়তাম, কিন্তু মানে এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। আমার বাড়িতে কিন্তু এটা শেখানো হয়নি যে রবীন্দ্রনাথের থেকে বা জসীমউদ্দিনের থেকে নজরুল ইসলাম বেশি ভালো কবি, এই কারণে কিছু নাই। আমার মাথায় তখন একটাই নাম এলো, এবং তার সম্পর্কে কি বলা যায়, নজরুল ইসলাম সম্পর্কে আমি আর কিছু জানি না, এটুকুই আমার মাথায় আসছে, নজরুল ইসলাম মানে মুসলিম, কারেক্ট। তো তো এইভাবে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম। তবু আমি অ্যাডমিশন টেস্টে পাস করে গিয়েছি, এটুকুই জানি, আমার হয়ে গেল, ভর্তি আমি করে নিলাম। পরবর্তীকালে আমি জানতে পারি যে আমি ফেল করেছিলাম, এবং আব্বাকে প্রচুর রিকোয়েস্ট করতে হয়েছিল। আমাদের স্কুলেরই একজন টিচার হেল্প করেছিলেন, আব্বাকে প্রচুর রিকোয়েস্ট করতে হয়েছিল, এবং সঙ্গে শুধু রিকোয়েস্ট নয়, ঘুষ দিতে হয়েছিল। কীরকম ঘুষ না ঘুষ চন্দ্রবিন্দু থাকে? কোশ্চেন আনসার কে দেবেন উই অল নো। তো অ্যান্ড যদি তুমি তার আগে আনসার দিয়ে দাও তাহলে তোমার জন্য একটা 5 স্টার চকলেট, নাম্বার বলবে, আমি 5 টাকা পাঠিয়ে দেবো। তো তো যাই হোক, তো তিনি কি হলো যে হেডমাস্টারের তরফ থেকে দাবি ছিল এই ধরনের যে স্কুলে কিছু ফ্যান লাগতো। তো আব্বা বেশ কিছু ফ্যান কিনে দিয়েছিলেন স্কুলে, অ্যান্ড দ্যাট ওয়াজ মানে আমি পরে জানতে পারি, এবং আমি খুব মানে ডিপ্রেশনে চলে গেছিলাম। এই শব্দটা কেন আমি ব্যবহার করছি, ডিপ্রেশনে যাইনি, খুব মন খারাপ হয়েছিল এটা জানার পর যে আমি স্কুলে ভর্তি হওয়ার মতো মানে যোগ্য ছিলাম না, আব্বাকে ঘুষ দিতে হয়েছিল আমাকে ভর্তি করার জন্য এক ধরনের। তো যাই হোক, আমি 5-এ ভর্তি হই, এবং মোটামুটি সবাই, গোলামের ভাই, দাদার নাম গোলাম খুব পরিচিত একটি মুখ স্কুলে, গোলামের ভাই বলে সমস্ত টিচাররা আমাকে চেনে, এবং এক্সপেকটেশন যে আমি গোলামের ভাই, তাই আমার লেখাপড়ায় ভালো হব আমি। বাই দ্য ওয়ে, বেণীমাধব স্কুলটা এমন ছিল যে যেখানে লেখাপড়া কম হতো, দাদাগিরি বেশি হতো। তো আমি যাই হোক সেই স্কুলে দাদাগিরি করতে পারিনি, না পড়াই ভালো ছিলাম, না খেলাধুলোই ভালো ছিলাম, কিন্তু তবু মোটামুটি পরিচিত ছিলাম বিকজ অফ মাই এল্ডার বিরাদার। ইংরেজি পরীক্ষাটা কোনো কারণে ভালো দিতাম, এবং আমার স্কুলে আমার ব্যাচে যে সমস্ত ছেলেরা ছিল তারা প্রত্যেকে ইংরেজিতে খারাপ, তাই ইংরেজি পরীক্ষার দিন আমার কদর একদম, মানে আমার স্টক সেদিন প্রচণ্ড, সেদিন সবাই আমার উপর বাজি খেলছে। আর অঙ্ক পরীক্ষার দিন আমি সবার হাতে পায়ে ধরে বেড়াই, ভাই এটা বল, কিচ্ছু বুঝি না। প্রচুর টিউশন পড়েছি, কিছু না এরকম নয় যে টিউশন পড়িনি, হয়তো আমি সঠিক টিচার পাইনি বা আমি সঠিক ছাত্র হতে পারিনি, কিন্তু আমি অঙ্ক শিখতে পারিনি। গোটা জীবন খুব স্ট্রাগল করেছি অঙ্ক নিয়ে, কোনো রকমে মাধ্যমিকটা পাশ করেছিলাম। মাধ্যমিকে খুব বাজে রেজাল্ট,
স্কুলে প্রেম করেছি প্রচুর। ক্লাস 6-এ একটি মেয়েকে দেখি ছাদে আয়না নিয়ে খেলছে, বড় বড় চুল, আর ছোটো মেয়ে বড় বড় চুল, সিনেমা দেখছি তখন নতুন নতুন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, এসব সিনেমা তখন দেখি আমি। ইসি লড়কি সে আপন বিহা মানাবে বিহা। তো সেই মেয়েটিকে আমার খুব ভালো লেগে গেল। পরে দেখলাম, তাকে প্রপোজ করলাম বহু কষ্টে। ক্লাস 6 থেকে, তুমি ভাবতে পারছো কত পাকা ছেলে। তো ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি মোটামুটি আই ওয়াজ ইন লাভ উইথ দিস গার্ল। তো খুব ছোটো থেকে পাকা। মাধ্যমিকে এমনিতেই পড়াশুনো করতাম না, এই কারণেও প্রচুর বাজে রেজাল্ট করলাম। স্কুলই কোনো রকমে দয়া দাক্ষিণ্য করে আমাকে নিয়ে নিল। সায়েন্স বিদেই হলো, অঙ্ক বিদেই হলো, বাঁচা গেল। এই চেষ্টাতে একটা আমাদের নতুন প্রেম হলো। ওই প্রেমটা আমি বুঝলাম যে হচ্ছে না, তো আমাদের নতুন একটা প্রেম হয়ে গেল, এবং সেই প্রেমটা টিকলো 2 বছর। মানে প্রেমে আমার জীবন কেটেছে। মাধ্যমিক পর্যন্ত কেটেছে একজনের পিছনে ছুটে। প্রথম রিলেশনশিপ ক্লাস 11-এ, তারপর আবার 12-এ ব্রেকআপ। আবার কলেজে উঠে যখন আমি ইংলিশ অনার্স পেলাম, তখন কলেজে গিয়েও মানে একটা অদ্ভুত রিলেশনশিপে জড়িয়ে গেলাম, যেখানে লুকিয়ে লুকিয়ে প্রেম, যেখানে তার প্রাক্তন মানে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা ব্যাপার, যে দেখলেই গুলি করে দেবে একসাথে। এবং বহুত বহুত জটিল ব্যাপার স্যাপার ভায়া। তাই একটা অ্যাডভাইস আমার তরফ থেকে তো থাকবে, আনসলিসিটেড অ্যাডভাইস তবু থাকবে। প্রেম করলে অন্তত পক্ষে তার প্রাক্তন বা প্রাক্তনী এই ব্যাপারটার মধ্যে থেকো না। এই ঝামেলাটা যদি আছে, তাহলে তাকে বলো যে ভাই এই ঝামেলাটা তুই আগে প্রথমে সার, এটা মেটা, তারপর আমার সাথে প্রেম করতে আসিস। হ্যাঁ, দেখে নিও এটা আগে। বহুত বাজে ব্যাপার, ক্যাচাল, মানে অদ্ভুত ক্যাচাল। তো যাকে, তো সে প্রেমও কাটলো আলটিমেটলি। কলেজ শেষও হয়ে গেল তা করতে করতে। কলেজে আমি বিশেষ কিচ্ছু করিনি। হ্যাঁ, মানে ইংলিশ ছিল তাই পাস করে যেতাম। প্রথম বছর লেখাপড়া একেবারে করিনি। ঠিক করলাম, আরে কি হবে একটা বছর ড্রপ করলে, কি হয় রে, একটু গাড়ি নিয়ে ঘুরি না এক বছরে, একটু সিগারেট খাই। হ্যাঁ, সিগারেট নেশাটা তখন সদ্য ধরেছি, একটু ভালো করে জমিয়ে ধরি, একটু মদ ফদ খাই, পাবি তো না। তো এইসব ভুলভাল কাজকর্মে একটা বছর নষ্ট হলো। সেকেন্ড ইয়ার থেকে, মানে দ্বিতীয়বার যখন আবার ফার্স্ট ইয়ার দিতে গেলাম, ততক্ষণে প্রেম শুরু হয়ে গিয়েছে, ওই বাজে প্রেম। তবে মানে সেই প্রেমের জন্য আজ অবধি আমি অ্যাংজাইটিতে ভুগছি। হ্যাঁ, সেলফ এস্টিম আমার 0 করে চলে গিয়েছে সেই প্রেম। সেলফ এস্টিম ইজ এস্টিমেট না, কী বলে, এস্টিম। ওকে, এস্টিমেট ইয়োর সেলফ এস্টিম অ্যান্ড এনিথিং দ্যাট মানে ওই সেলফ এস্টিমটাকে নিচে নামিয়ে দেয়, কখনো ওরকম সম্পর্কে জড়িও না। মানে সেলফ এস্টিম একবার গেলে ভাই আসতে চাই না। আমি এখনও খুঁজে বেড়াচ্ছি, এখনও একটা দুর্দান্ত সম্পর্কে থাকার পরেও আমি খুঁজে বেড়াচ্ছি আমি সেলফ এস্টিম কোথা থেকে খুঁজে বের করা যায়। তো ইভেনচুয়ালি যাই হোক, কলেজটা বেরিয়ে যাই, মোটামুটি ঠিকঠাকই রেজাল্ট হয়। কলেজে ক্লাস করিনি কোনো দিনও, কিন্তু না কোনো অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছি, না পলিটিক্সে খুব একটা জড়িয়েছি। কিন্তু কলেজের থেকেই আমার মাথার মধ্যে এটা ছিল যে ইংলিশ নিয়েই কিছু একটা করতে হবে। কিন্তু কি হলোটা ব্যাপারটা, যে এসএসসি পরীক্ষাগুলো হওয়া বন্ধ হয়ে গেল, এবং সেটার জন্য কি হলো যে আমি দেখলাম যে তাহলে তো চাকরি পাওয়া যাবে না। আর মাঝখানে একটা এপিসোড আমি ইচ্ছে করে স্কিপ করলাম, বিকজ আই ডোন্ট ওয়ান্ট দিস টু বি ইমোশনাল। আমি যখন 11-এ পড়তাম, আব্বা ডায়েড, অ্যান্ড দ্যাট চেঞ্জড মেনি থিংস। তারপর দাদাভাই চাকরিটা পেলো, মা পেনশন পায় আজও, কিন্তু মেনি থিংস চেঞ্জড, অ্যান্ড বাড়ির আর্থিক অবস্থাটা খারাপ করার পিছনে আমারও একটু হাত আছে। আমার মাঝখানে খুবই দামি গাড়ি চালানোর খুব শখ হয়েছিল, এবং আই ওয়াজ সাচ আ ব্র্যাট, স্পয়েলড ব্র্যাট, যে আমি না খেয়েছিলাম, ওই গাড়িটা আমার কিনে দিতেই হবে, এরকম করে। আই হ্যাভ অলসো এরকম কিছু ঘটনা, আর আরও কিছু ঘটনার কারণে উই লস্ট এভরিথিং দ্যাট উই হ্যাড ইন
সেভিংস, মানে অল আওয়ার সেভিংস আর গন। অ্যান্ড দেন কলেজ শেষ হতে হতে উই ওয়ার নট অ্যাট দ্য সিচুয়েশন যে আমি মাস্টার্স, রেগুলার মাস্টার্স তো মানে অলমোস্ট বিনা খরচাতেই হয়ে যায়, কিন্তু আমাকে তারপরে বিএড করতে তো লাখ দেড়েক টাকা খরচা হবে। তো উই কুড নট অ্যাফোর্ড দ্যাট। তাই এসএসসি লাইনে যেহেতু যাব না, তাই মাস্টার্স করে করবোটা কি, তাই চাকরির চেষ্টা করতে লাগলাম। বন্ধুরা মিলে ঠিক করলাম বর্ধমান যাব, বর্ধমান গিয়ে পড়বো। বর্ধমানে পড়লাম না বর্ধমানে পড়লাম না। I never really understood responsibility. And I say it funnily, but I'm very ashamed of it. Okay, I'm very, very ashamed of it. জীবনের সব সময় যে স্টেজেই তুমি থাকো, তোমার কিছু রেসপন্সিবিলিটিস আছে। তুমি যদি ক্লাস 5-এ পড়ো, তো তোমার রেসপন্সিবিলিটি আছে। হয়তো তখন রেসপন্সিবিলিটি বাজে কোনো কাজকর্মে না জড়িত হয়ে যাওয়া, লেখাপড়াই মন দেওয়া, কারণ ওটাই তোমার কাজ। তাই সব বয়সের একটা কাজ, একটা রেসপন্সিবিলিটি আছে। খুব বেশি আমি যেরকম, আমার ভাইপো আছে, তো আমি আমার ভাইপোকে হ্যাঁ ক্লাস 5-এ পড়েও, ক্লাস 6-এ উঠবে এবার। তো ওকে আমি একটাই কথা বলি যে মানে লেখাপড়ার একটাই লক্ষ্য ভাই, কি फेल नहीं करने का। আর যদি ফেল করে যাই তো ফির সে ফেল নেই করনে কা, আগলি বার ফেল নেই করনে কা। তো এটাই আমাদের ব্যাপার। তোমার একটাই কাজ, তুমি ফেল যাতে না করো। তুমি এখানে ক্লাস 5-এর কেউ নেই, বাট দ্যাটস হোয়াট আই থিঙ্ক ইন লাইফ ইজ চেষ্টা করতে হবে ফেল না করি, অ্যাটলিস্ট লেটস লার্ন সামথিং। তো আমি আমার কোনো দায়িত্ব পালন করিনি গোটা জীবন, শেমফুলি। অ্যান্ড আফটার কলেজ অ্যান্ড আফটার বর্ধমান, ওয়েন আই কেম ব্যাক ফ্রম বর্ধমান, এটা নয় যে আমি চেষ্টা করিনি একেবারেই, আই ট্রাইড, বাট ইট ওয়াজ নট হার্ড ইনাফ। চাকরির পরীক্ষায় যে কম্পিটিশনের লেভেল, আমার বন্ধুরা চাকরি পেয়েছে, আমার সঙ্গে যারা যারা গিয়েছিল বর্ধমান, তারা প্রত্যেকে চাকরি করছে, একমাত্র আমি ছাড়া। তো দে গট ইট, তাই না? অ্যান্ড আই ডিড নট। সো আই ক্যান বি, ইট ক্যান বি সামড আপ যে আমি একজন ফেলিয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক আই এম এ ফেলিয়ার ইন দ্যাট। আই এম এ ফেলিয়ার because I did not understand the importance of earning, of being responsible. অনেকটা কথা বললাম তো, সেভ করে নি, লোডশেডিং হচ্ছে বুঝলে, সেভ করে নি, তারপর বাকিটা বলছি। হ্যাঁ, সেভ করে নিলাম। হ্যাঁ, তো তারপর কী হলো ভাইয়া শোনাভ, আমি কলেজ থেকে বেরোনোর পর ভেবেছিলাম একবারের জন্য, এটা আমি মানে খুব ভেতরে কোথাও ভেবেছিলাম, মানে মাঝখানে আমার না একটু ক্রিয়েটিভ ফ্লেয়ার দেখা যাচ্ছিল। আমি গান গাইছিলাম, আমি গান লিখছিলাম, গিটার বাজানো শিখেছিলাম মাঝে একটা কারণে। তো সামহাও একটা ক্রিয়েটিভ ফ্লেয়ার, আমাকে সবাই বলতো যে আই শুড বি ইন সাম ক্রিয়েটিভ ফিল্ড, কিন্তু ওই ক্রিয়েটিভ ফিল্ডটা কী সেটা আমি জানি না। গান আজও সেরকম জায়গায় নেই যে মানুষ গান গেয়ে, বা আমি অতটাও ভালো সিঙ্গার ছিলাম না বা কম্পোজার ছিলাম না যে এক্ষুনি একটা গান কম্পোজ করে দেবো, 5টা গান কম্পোজ করে দিতে হবে 5 মাসে। আমাকে যদি কেউ বলে দেয় তো আমি পারবো না, কারণ যখন আসে তখন আসে এই ধরনের। আই ডোন্ট নো দ্য ক্রাফট, আই হ্যাভ নেভার লার্নড এনিথিং, আই হ্যাভ অনলি ফিগার্ড ইট আউট। তো সব কিছুই তাই, আমি সব কিছুই ফিগার আউট করিনি। এই পডকাস্ট আমি ফিগার আউট করছি এখনও পর্যন্ত, তো একদিন ফিগার আউট করেই নেব, এটাই মনে হয় আমার। কিন্তু শিখি না কোথাও থেকে, কোনো টিচারের কাছ থেকে আমি কিছু শিখতে পারি না। তো কলেজের পর আলটিমেটলি রিলেশনশিপ নিয়ে প্রচণ্ড টালমাটাল হলো, অনেক কিছুর পর রিলেশনশিপটা শেষ হলো, অ্যান্ড ইভেনচুয়ালি আই ওয়াজ অ্যালোন, অ্যান্ড আই স্টার্টেড আ ইউটিউব চ্যানেল। একটা মিম পেজও সঙ্গে চলছিল, আমি বলবো না সেটা কী নাম ছিল, বাট একটা মিম পেজ চলছিল, আর একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করলাম যেখানে আমি গিটারের টিউটোরিয়াল, মানে বিভিন্ন গানের, ধরো এমনি গিটার বাজানো শেখাতাম না, কিন্তু বিভিন্ন গানের কী করে বাজাতে হবে, এই গানটা কর্ডস,
স্ট্রামিং প্যাটার্ন, এসব অনেক কিছু থাকে। তুমি যদি গিটার না জানো তাহলে তুমি বুঝবে না, বাট থাকে, মানে কোনো একটা গান বাজাতে সার্টেন কর্ড লাগে, এই সময় এই কর্ডটা বাজছে, এই সময় এইভাবে বাজছে, এইগুলো এক্সপ্লেন করে দিতাম। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ওয়ার্কিং হার্ড বিকজ ইউটিউব ওয়াজ বুমিং সেই সময়। এটা কোন সময় হবে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। হ্যাঁ, এটা আমার মনে হয় 2017-18 এরকম কিছু একটা হবে। 17ই হবে বোধ হয়, 17 কি 18, যাই হোক হবে। তো সেই সময় আমি ইউটিউবে এই চ্যানেলটা করছিলাম, ইউটিউবে ভিউ পাচ্ছিলাম, কিন্তু রোজগার হচ্ছিল না, বিকজ প্রত্যেকটা এপিসোডে কপিরাইট স্ট্রাইক পড়ছিল, স্ট্রাইক না, কপিরাইট ক্লেম পড়ছিল, এবং আমার কোনো রোজগার হচ্ছিল না। এই সময়ে প্রথম কিছু কমেন্টসে আমি দেখতে পাই যেখানে বলা হয়, অনেকে কমেন্ট করতো যে ইউ হ্যাভ এ গুড ভয়েস। এই কথাটা কিন্তু আমাকে গোটা জীবন কেউ বলেনি। তো কিছু কমেন্টস আসে, এবং এই কমেন্টটা কিন্তু মানে আসতো, মাঝে মধ্যে আসতো যে ইউ হ্যাভ এ গুড ভয়েস, ইউ শুড ট্রাই ফর ডাবিং আর ভয়েস ওভার্স, ভয়েস অ্যাক্টিং, এরকম কথা আসতো। বাট আই হ্যাড নো ক্লু অ্যাবাউট দিস। আমি শুধু এটুকুই জানি যে ভয়েস অ্যাক্টিং মানে হলো সানডে সাসপেন্স, সানডে সাসপেন্স মানে হলো মীর আফসার আলী অ্যান্ড ব্রাউন সাহেবের বাড়ি। ব্রাউন সাহেবের বাড়ি বলে একটি গল্প ছিল, যে গল্পটি প্রথম শুনেছিলাম আমি। অভিষেক দা বলে একজন আমাদের পাড়াতে ভাড়া থাকতেন তখন। অভিষেক দা কলেজ, এখানে একটা কলেজে পড়তেন, তো ওর মোবাইল থেকে আমরা একটা, ও শুনিয়েছিল যে এরকম একটা জিনিস শোনো আজকে আড্ডায় এসে। তো সানডে সাসপেন্স, ব্রাউন সাহেবের বাড়ি। তো আই ওয়াজ অ্যাকচুয়ালি আ বিট ড্রাঙ্ক যখন এটা হচ্ছিল। শীতকাল ছিল এবং বৃষ্টি পড়ছিল, নিম্নচাপের কিছু একটা ব্যাপার ছিল। সন্ধেবেলা, শীতকাল, বাইরে ফাঁকা, নিম্নচাপ, ব্রাউন সাহেবের বাড়ি, আর আই এম হাফ ড্রাঙ্ক। তো আই রিয়েলি লাইকড ইট। আমি ওটা মোবাইলে নিলাম, বাড়িতে এসে আবার শুনলাম। এবার ছোটো থেকে আমার না একটা অভ্যেস ছিল মনোলগ মুখস্থ করার। শাহরুখ খানের চাক দে ইন্ডিয়ান ডায়ালগ হোক, কাল হো না হোর হোক, বা যে কোনো মানে একটা মনোলগ যদি আছে লম্বা, আই ইউজ টু মানে যে সিনেমা দেখতে দেখতে পজ করে হোক বা যেভাবে হোক, পজ আর কতটুকুই করতে পারতাম তখন, আজকের দিনে পজ করা খুব সহজ। তো যাই হোক, যে করেই হোক আমি ওটা লিখতাম এবং মুখস্থ করতাম, এবং যেভাবে শাহরুখ খান বলেছে বা যেভাবে কোনো একজন অভিনেতা বলেছে, আই ইউজ টু কপি দ্যাট অ্যান্ড রিপিট ইট, রিসাইট ইট। তো ব্রাউন সাহেবের ডায়েরি, আমার কাছে তখন বই নেই, আমি বই কোনো দিন পড়তাম না। তো ব্রাউন সাহেবের বাড়ি, বারবার ভুল বলছি, সত্যজিৎ রায়ের লেখা। তো আমি শুনে শুনে পজ করে করে গোটাটা অলমোস্ট লিখেছিলাম এবং মুখস্থ করেছিলাম, এবং যেভাবে পড়া হচ্ছে ওনার দ্বারা, যেভাবে অ্যাক্টিং করছেন উনি, মীর আফসার আলী, আই ডিড দ্যাট অ্যান্ড ব্যাস ওটুকুই, ভয়েস অ্যাক্টিং আমার কাছে ওটুকুই ছিল, যেভাবে আমি করি। দেন কেম a friend of mine, a very dear friend of mine. I got acquainted with her, and she also had this notion that I should be doing something creative because that's where my mind is, and আমার থেকে অনেক কম ক্রিয়েটিভ মানুষজন অনেক কিছু করে ফেলেছে। তো I should try being a radio jockey. Try to be a radio jockey. And eventually we did. একটা রেডিও জকির অডিশন হলো রেডিও মির্চিতে, আজ থেকে 8 বছর আগে। 8 বছর না, কী সব ভুলভাল বলছি, 5 বছর আগে। কারণ আমরা কিছু একটা লিখেছিলাম যেখানে আমার বয়স যে 26 সেটা বলেছিলাম আমি। তো 26-এও আমি বেকারি, মনে পড়ছে না কী লিখেছিলাম, 26-এও আমি বেকারি। যাই হোক, বাদ দাও, মনে করার চেষ্টা করে ফালতু সময় নষ্ট করে লাভ নেই, এটা আমি বারবার করি। তো লিখেছিলাম এবং রেকর্ড করে পাঠিয়ে দিয়েছিলাম। ওদের ছিল যে 1 মিনিটের বা কিছু একটা ছিল, রেকর্ড করে পাঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড আই গট এ কল ব্যাক। আমার কিন্তু নিজের ওপর কোনো ভরসা ছিল না যে আমি পারবো বা এসব কিছু আছে। আমি কী আছে, আমি কথা বলি নর্মাল মানুষের মতো। আমার উচ্চারণ খুব খারাপ ছিল, মানে বীরভূমে যে ভাষায় কথা বলা হয় সেটাতে দন্তস্বয়ের একটা মানে শার্পনেস আছে,
মানে যেটা ধরো ইংলিশে যেটা এস এর উচ্চারণ আমরা করি যে সাম পার্সন, তো সেরকম মানে দন্তস্বয়ের কিন্তু সে, হ্যাঁ, মানে সে চললো, সোমনাথ, সোমদেব, সৌরভ, এরকম, হ্যাঁ, খেছি, কী করছিস, কী করছিস, এ খেছি, বেশ বেশ, জেছি 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 জেছি, খেছি। তারপর লয়, হ্যাঁ, এই ধরনের মানে নয়কে লয় বলা, এরকম কিছু বীরভূমের কিছু ব্যাপার আছে যেগুলো, ল্যাঙ্গুয়েজের কিছু ব্যাপার আছে যেগুলো আমার মধ্যেও ছিল। এটা বীরভূমের ল্যাঙ্গুয়েজ। এবং আর্য হতে গেলে বা ভয়েসের কাজ করতে গেলে ইউ হ্যাভ টু বি পারফেক্ট উইথ ইউর প্রোনাউন্সিয়েশন, অলমোস্ট পারফেক্ট অ্যাজ ইউ ক্যান বি। তো সেটা ছিল না, বাট শি থট যে আমি পারবো এটা করতে, অ্যান্ড শি হেল্পড মি ফর দি মানে ওই অডিশন টেপ যেটা আমরা রেকর্ড করেছিলাম, অ্যান্ড দে লাইকড ইট অ্যান্ড দে কল্ড মি ফর অ্যান ইন্টারভিউ। আমি গেলাম ইন্টারভিউ দিতে প্রচণ্ড ভয়ে ভয়ে, কিন্তু রেডিও মির্চির অফিসে যাচ্ছি আমি। অ্যাক্রোপলিস মল পৌঁছলাম, সেখানে গিয়ে রাই ম্যাম অ্যান্ড আলতামাস স্যার দুজন মিলে আমার ইন্টারভিউ নিলেন। খুব খারাপ ইন্টারভিউ দিলাম, কিন্তু ইন্টারভিউ থেকে বেরোনোর পর আমার মাথায় কিন্তু এটা ছিল যে there is something in my voice বা there is something in my brain, যে আমি এমনভাবে কিছু একটা বলেছি যে এরা কিন্তু সিলেক্ট করেছে আমাকে। অনেকেই নিশ্চয়ই পাঠিয়েছে এবং প্রত্যেকের নিশ্চয়ই এরা অ্যাকসেপ্ট করেনি, কাউকে না কাউকে রিজেক্ট করেছে, আমাকে করেননি রিজেক্ট। দ্য ইন্টারভিউ ডিড নট গো ওয়েল, দে টোল্ড মি দ্যাট আই ক্যানট বি অ্যান আরজে রাইট নাও, বাট আই হ্যাভ টু ওয়ার্ক অন দিজ থিংস, প্রোনাউন্সিয়েশন, আরও কিছু কথা আমাকে বলেছিলেন। রায় ম্যাম খুব ভালো করে বুঝিয়েছিলেন এবং আমিও বুঝতে পারছিলাম যে আমি কী সব ভুলভাল কথা বলছি। তো ইট গেভ মি কনফিডেন্স অ্যাবাউট মাই ভয়েস, অ্যান্ড ফ্রম দ্যাট ডে আই স্টার্টেড টেকিং বিং অ্যান আরজে ভেরি সিরিয়াসলি। তো আমি তারপর থেকে উচ্চারণ নিয়ে প্রচণ্ড কাজ করতে লাগলাম, অ্যান্ড সুনন্দা, মাই ফ্রেন্ড, শি হেল্পড মি, অ্যান্ড শি হেল্পড মি লাইক মানে সারাক্ষণ শি ওয়াজ জাস্ট এ কল অ্যাওয়ে অলওয়েজ, যে এই উচ্চারণটা কীরকম হওয়া উচিত। শি ইউজ টু টেল মি, আই ইউজ টু রেকর্ড ইট অ্যান্ড লিসেন টু দ্যাট অ্যান্ড ট্রাই টু কপি দ্যাট। আমি দন্তস্ব নিয়ে আমার মনে আছে গোটা শিউরে আমি হেঁটে বেড়াতাম, কারণ আই ডিড নট হ্যাভ এ বাইক অর সাইকেল বাই দেন, সো আই ইউজ টু ওয়াক। আর আমি মানে রাস্তাতে জোরে জোরে স সা সে সি সু সে সে, মানে যেভাবে হোক দন্তস্বয়ের উচ্চারণটা আমাকে ঠিক করতেই হবে, এটা নিয়ে কনসিয়াস যেন না থাকি আমি, নিজে থেকে যেন দন্তস্বয়ের উচ্চারণটা আমার বেরোয়। তো স সা সে সু সেই সু যেরকম করেই দন্তস্ব নিয়ে যাই পারছি, রাস্তায় যা লেখা রয়েছে রাস্তায়, এখানে প্রস্রাব করিবেন না, যে দুর্ঘটনা প্রবণ এলাকা যেভাবে আর্যেরা বলে, তো সেইভাবে বলার চেষ্টা। এই করতে 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 আমি দেখলাম যে আমার ডিকশনটা, আমার কথা বলার ডিকশন তো বলে না, কেন ডিকশন বললাম, বাট আমার কথা বলার স্টাইলটা পাল্টে গেল, আমার প্রোনাউন্সিয়েশন ঠিক হয়ে গেল, উচ্চারণ ঠিক হয়ে গেল অনেকটা। অ্যান্ড দেন সাডেনলি ওয়ান ডে আই থট যে I should have সামথিং টু শো দেম যখন আমি ওখানে যাব ইন্টারভিউতে। মানে আমার টার্গেট ছিল নেক্সট আর যে ইন্টারভিউতে আমাকে কাঁপাতে হবে, আই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, আই ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্যাট। তো আমি ওখানে যাওয়ার আগে কিছু একটা মানে প্রোফাইল টাইপের তৈরি করতে চাইছিলাম, তো আমি একটা ইউটিউবে চ্যানেল তৈরি করলাম আবার, ওই চ্যানেলটাকে অ্যাকচুয়ালি টার্ন করলাম অডিও স্টোরি চ্যানেলে। আমার জানাই ছিল না যে সানডে সাসপেন্স ছাড়া আর মিডনাইট হরর স্টেশন ছাড়া আর কোনো অডিও স্টোরি চ্যানেল হয়, এবং আমার এটাই মনে হতো সবাই নিজের বন্ধুদের নিজের পরিচিতদের নিয়েই করে। তো আমি প্রচণ্ড নাইভ ছিলাম, এবং আজও আমি যে কোনো কাজ খুবই নাইভিটির সাথেই শুরু করি। আমার মনে হয় লাফিয়ে দেওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট, মানে সার্ভাইভাল না থাকলে তো, আমি যদি সার্ভাইভ না করতে পারি তো আই নট ডাই। হ্যাঁ, নদীর মধ্যে তো লাফাচ্ছি না, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি লাফিয়ে দিলাম যে আমি করব। একটা গল্প বের করলাম প্রচেত গুপ্তের, একটি 22শে শ্রাবণের গল্প, আমার মনে হয় গল্পটির নাম। কপিরাইট নিতে হয় এ ধরনের কোনো আইডিয়াই নেই তখন আমার। তো গল্পটা আমি পড়তে শুরু করলাম, রেকর্ডিং করলাম, অ্যান্ড
কোনো রকমে কাইন মাস্টার অ্যাপ ডাউনলোড করে কীভাবে হোক এডিট করে আপলোড করলাম। অ্যান্ড আমার আশেপাশে কিছু মানুষ আছে, আই হ্যাভ টু মেনশন দেম, সুনন্দা অবভিয়াসলি, মিঠুদি, মা, আমার মা, দিজ পিপল, মানে এরা আমি যাই করি না কেন, দে অলওয়েজ উইথ মি, মানে দে অলওয়েজ মানে তারা, মা আমাকে এরকম একটা মোমেন্ট লাইফের, আমি খুব দুর্বল একটা মোমেন্ট তোমার সাথে শেয়ার করি স্বর্ণাপ। একটা মোমেন্ট ছিল যে জি টিভিতে অ্যাওয়ার্ড হচ্ছিল, জি বাংলা বা জি সিনেমা অ্যাওয়ার্ডস, আমি জানি না কী অ্যাওয়ার্ডস হচ্ছিল, অ্যান্ড মা দেখছিল। মা আমাকে খুব গম্ভীরভাবে, খুবই স্বপ্নের চোখ নিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুই কবে যাবি রে ওখানে, হ্যাঁ আপু, তুই কবে নিবি? তো মানে যেভাবে মা বলেছিলাম সেভাবে বলতে পারলাম না, বাট শি ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। তো শি বিলিভস ইন মি সো মাচ, সো ডাজ মিঠুদি আমার বাংলার টিচার, বাট রাইট নাও শি ইজ নট মাই বাংলার টিচার, শি ইজ মাই মিঠুদি। তো সুনন্দা, আমার কিছু বন্ধু যেমন আলী, অভিক আমাকে একটু ক্রিটিসাইজ করে, অভিক আমাকে একটু মানে দেখে যে এই মালটা একটু ভুলভাল পথে যাচ্ছে, সঠিক পথে নিয়ে এসো, খুব প্র্যাকটিক্যাল একজন ছেলে, কিন্তু আমি কিছু কাজ করলে সেটাও শুনবে এবং আমার পডকাস্টও শোনে, যেটা ওর নয়, মানে আমি ওর পছন্দের মতো কথাবার্তা বলি না, কিন্তু তাও শোনে। তো এরকম কিছু মানুষ যারা আমাকে সবসময় বিশ্বাস করেছে যে আমার মধ্যে বস্তু আছে কোথাও একটা, যেটা আমি কোনোদিনও দেখাইনি, কিন্তু ওদের একটা অ্যাজাম্পশন। তো আমি জানি না ওরা ভুল, ওদেরকে আমি ঠকিয়েছি না আমি নিজেকে দেখতে পাইনি, বাট দিজ পিপল হ্যাভ অলওয়েজ হ্যাড ফেথ ইন মি। তো আমি যাই হোক অডিও স্টোরি চ্যানেল শুরু করলাম অন্ধভাবে এবং কাজ করতে থাকলাম প্রচুর 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 অনেকগুলো গল্প করার পর তারপর আমি রিয়েলাইজ করলাম কপিরাইট কিনতে হয়, এভাবে চুরি করে গল্প করা যায়, এটাকে চুরি করা বলে। তো আমি কাজ করা বন্ধ করে দিলাম। এভরিওয়ান ওয়াজ ভেরি আপসেট যে আমি কেন বন্ধ করলাম, বাট আই নিউ যে এটা একদিন ঠিক জায়গায় দাঁড়াবে না। আর রেডিও জকির অডিশনে আমি যেতে পারিনি, কিন্তু মাঝখানে অডিও স্টোরিটা করে আমি বুঝতে পারলাম যে এটা করা যেতে পারে। সুনন্দাই খুঁজে বের করলো কিছু ফেসবুক গ্রুপ যেখানে অডিও স্টোরির বিভিন্ন রকম চ্যানেলের কথা হয়, গল্প শেয়ার হয়, সেগুলোতে জয়েন করলাম এবং সেখানে কিছু অ্যাড দেখে সেগুলোতে নিজের ভয়েস ওভার স্যাম্পল পাঠাতে থাকলাম। তো সেইখান থেকে ইভেনচুয়ালি গল্পসমূহ বলে একটি চ্যানেলে একদিন ওয়াটসনের প্রয়োজন হয়, আমি পাঠালাম, অ্যান্ড দে লাইকড মি। আমাকে ফোন করলো, আমি কথা বললাম, ওরা আমাকে খুব সামান্য একটা অ্যামাউন্ট বললো। আমি তো ভাবতে পারছি না যে অ্যামাউন্ট মানে তুমি টাকা দেবে আমাকে। তো এই চ্যানেলটা ছিল মাইনুর আলম কিছুদিন সানডে সাসপেন্সে কাজ করেছিল অ্যাজ সাউন্ড ডিজাইনার। তো হি ইজ এ ব্রিলিয়েন্ট পারসন অ্যান্ড আই অ্যাম সো ফর্চুনেট যে আই ওয়াজ দ্য রাইট পারসন অ্যাট দ্য রাইট টাইম, কারণ দে নিডেড আ ওয়াটসন অ্যান্ড I was somehow good at narration because of ব্রাউন সাহেবের বাড়ি, ওই যে মানে ওই যে ন্যারেশনটাতে আমি কপি করেছিলাম, শিখেছিলাম যে কী করে বেসিক্যালি ন্যারেশন করতে হয়, অজান্তেই শিখে ফেলেছিলাম। তো সেই জ্ঞানটা আমার থেকেই গিয়েছিল। অ্যান্ড অবভিয়াসলি মানে প্রচুর তারপর তো পড়েছি, গল্প পড়ে শুনিয়েছি সুনন্দাকে, নিজে শুনেছি, এইভাবে ইমপ্রুভ করেছি উচ্চারণ ঠিক করতে গিয়ে। তো ওয়াটসন করে ফেললাম, মাইনুরের সাথে ভালো সম্পর্ক হয়ে গেল, ওদের প্রত্যেকটা ন্যারেশন আমি করতে থাকলাম, কিন্তু চ্যানেলটা কোনো কারণে ঠিকঠাক এগোচ্ছিল না, তাই মাইনুর কাজটা বন্ধ করে দিল, কারণ রোজগার হচ্ছিল না, ওর টাকা অনেক খরচা হয়ে যাচ্ছিল। এবং মাইনুর আমাকে হেল্প করলো, মাইনুর আমাকে প্রচুর অডিও স্টোরি চ্যানেলগুলোর ইমেল আইডি ওর কাছে ছিল, সেখানে আমার কাজের কিছু স্যাম্পল ও পাঠিয়ে দিল। সেখান থেকে পরিচয় হলো অনেক চ্যানেলের এর সাথে, তার মধ্যে ইকো ফ্রেন্ডলি সায়ন একজন খুবই ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউটার আমার গ্রোথে। তো সায়ন আমাকে তার চ্যানেলের রেগুলার ন্যারেটার হিসেবে রাখলো
এবং এইভাবে কাজ করতে করতে একদিন হঠাৎ করে জানতে পারছি মাইনুর রেডিও মির্চিতে অ্যাজ আ সাউন্ড ডিজাইনের কাজ পাচ্ছে। প্রচণ্ড খুশি আমরা। আমিও পাঠিয়েছিলাম ইভেন স্যাম্পল, এবং স্যার দীপদা দীপদা হি রেসপন্ডেড, হি রিয়েলি লাইকড মাই স্যাম্পলস, বাট মানে হি হ্যাড ফরগটেন অ্যাবাউট, যে উনি আমাকে বলেছিলেন যে আমরা কথা বলবো, দেখা করবো, কথা বলবো, উই উইল ওয়ার্ক টুগেদার। তো সেটা আর হয়ে ওঠেনি। মাইনুর ওখানে কাজ করতে শুরু করলো, এবং মাইনুর রেডিও মির্চিতে কাজ করতে করতে একদিন আমার নামটা মেনশন করেছিল পুষ্পলদাকে, যে একজন আছে আমার খুব চেনা, তো ও মানে খুব ভালো কাজ করে, তো একবার ওর স্যাম্পলটা শুনবে। পুষ্পলদা খুবই কাইন্ড একজন মানুষ। হি লিসেন টু ইট অ্যান্ড হি লাভড মাই রেকর্ডিং অ্যান্ড ইভেন মানে পুষ্পলদা বলে অ্যাপারেন্টলি এভরিওয়ান, দীপদাও খুব পছন্দ করেছিলেন, এবং দে কল্ড মি অ্যান্ড একদিনেই আই ওয়াজ হায়ার্ড ফর স্টোরি জুতোয় রক্তের দাগ, অর্জুনের প্রথম গল্প, যেটা সানডে সাসপেন্সে হয়। তো সেখানে আমি দুটো চরিত্র, একটা ওখানে নেগেটিভ ক্যারেক্টার যে ছিল, নেগেটিভ লিড, আর একটা চরিত্র ছিল ফানি ক্যারেক্টার, সেই দুটো ক্যারেক্টার পুষ্পলদা আমাকে দিয়ে করান। অ্যান্ড আই ওয়াজ দেয়ার, আই ওয়াজ দ্যাট সানডে সাসপেন্স। তারপর আরও একটা গল্প করার পর আই গট, তারপর আরও একটা গল্প পুষ্পলদার বোধহয়, হ্যাঁ, তারপর আরও একটা গল্প করার পর দুর্গেশ নন্দিনীতে প্রথম দীপদার সাথে কাজ। তারপর 1 বছর কোনো কাজ নেই। দুর্গেশ নন্দিনীতে যেদিন কাজ করতে যাই, মানে আমি অ্যাংজাইটির ওষুধ খেয়েছিলাম। আই ওয়াজ, মানে এটাই মাঝখানে ডিপ্রেশনের একটা এপিসোড শুরু হয়ে গিয়েছে। আই অ্যাকসেপ্টেড দ্যাট আই অ্যাম ডিপ্রেসড অ্যান্ড আই গট I got myself somehow, gathered myself to go see a psychiatrist, and Apaditya Banerjee is the one I went to, Dr. Apaditya Banerjee, and he has helped me a lot since then. So I have a medicine, যে হঠাৎ করে যদি আমার কখনো অ্যাংজাইটি শুরু হয়ে যায়, তো ওই ওষুধটা আমাকে খেতে হয়। তো আমি রেডিও মির্চির মানে যে লাউঞ্জ এরিয়া, সেখানে বসে আছি যে দীপদা এসে আমার সঙ্গে দেখা করবেন, আর মানে স্টার্টেড গেটিং অ্যাংশিয়াস, আমার ব্রিদিং হেভি হতে লাগলো। আমি অ্যাংজাইটির একটা ওষুধ খেলাম, অ্যান্ড তারপর যাই হোক, যে করে হোক কাজটা করে চলে এলাম। এবং আমার পরে মনে হয়েছিল যে আমি ভালো নিশ্চয়ই করিনি কাজটা, সেই কারণেই আর আই ডিড নট গেট এ কল ব্যাক ফর অলমোস্ট 1 year, অ্যান্ড দেন আই রিসেন্টলি গট কল্ড ব্যাক বাই দীপ স্যার অ্যান্ড দীপদা। দীপ মানে উনি স্যার বললে খুব রেগে যান, উনি বললেও খুব রেগে যান। তো দীপদা কল্ড মি অ্যান্ড টেক্সটেড মি অ্যান্ড হি সেন্ট মি 2 scripts। তার মধ্যে একটা খুব রিসেন্টলি যেটা রিলিজ করতে চলেছে আজকে বিকেল 4টের সময়। আজকে তো কত তারিখ আছে? 26 তারিখ নেই না 27? আজকে 27 তারিখ। 27 তারিখ 4টের সময় একটা লাইভ অলরেডি চলছে, আচ্ছা, অ্যাজ উই স্পিক। তো 4টের সময় লাইভ হচ্ছে আগাথা ক্রিস্টির অ্যান্ড দেন দেয়ার ওয়ার নান। এই গল্পে আমার একটা ছোট্ট চরিত্র আছে। তো তারপরে আরও একটা গল্প আসছে, যেটা খুব স্পেশাল একটা গল্প, খুবই স্পেশাল একটা গল্প। তো সেই গল্পেও আমার একটা চরিত্র আছে। এই দুটো কাজ হয়, দীপদার সাথে কথাবার্তা হয়, অ্যান্ড দীপদাকে আমি বলি যে এরকম একটা পডকাস্টের ব্যাপার আছে। দীপদাকে আমি আগেই মেসেজ করেছিলাম, মেসেজে কথা হয়েছিল এটা নিয়ে। তো উনি বলেছিলেন যে হ্যাঁ করবো। তারপর ব্যাপারটা হচ্ছিল, পোস্টপোন হতে থাকছিল, অ্যান্ড দিস টাইম উই টকড অ্যাবাউট দি পডকাস্ট অ্যান্ড ইট গট রেকর্ডেড, দ্যাটস ইট। অ্যান্ড এই মুহূর্তে আমি ডাবিংয়ের কিছু চেষ্টা করছিলাম। আমি দেখলাম যে প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে, অথচ টাকাটা ঠিকঠাক পাচ্ছি না, আর আমি ঠিক তৈরি নই। যেমন অডিও স্টোরির জন্য আমি তৈরি, আমাকে তুমি যখন বলবে আমি অ্যাক্ট করে দেখিয়ে দেবো বা ন্যারেশন করে দেখিয়ে দেবো। বাট ডাবিং ইজ এ ডিফারেন্ট গেম, ইটস এ ডিফারেন্ট আর্ট, ডিফারেন্ট ক্রাফট বলাটা বেটার। আই এম নট আ ভেরি আর্টসি পার্সন, আই এম আ ক্রাফটসি পার্সন। তো আমার এই ক্রাফট যেটা ডাবিংয়ের, সেটা আমি খুব একটা ধরতে পারিনি। তো সেটা আমাকে ধরতে হবে, তারপর আমি
ডাবিংয়ের জন্য হয়তো আবার চেষ্টা করবো, বাট ভয়েস ওভার্স, ভয়েস অ্যাক্টিং তো অবশ্যই, এইগুলো নিয়েই এই মুহূর্তে আছি। ভবিষ্যৎ কীভাবে দেখি এটা বলা খুব কঠিন, কারণ এগুলোর পাশাপাশি আমি আর আমার বন্ধু মানে সুনন্দা দুজন মিলে আমরা একটা ব্যবসা করি। শি ইজ নট ইনভলভড লাইক দ্যাট, মানে আমারই বেসিক্যালি ব্যবসা বলতে পারো, আমাদের ব্যবসা, যেখানে উই কালেক্ট jewelry from all over India, and then we resell it basically. তো সেটা এখনও পর্যন্ত ওয়েবসাইট বানানোর একটা ইচ্ছে আছে, উই হ্যাভ নট বিন এবল টু বিকজ ইট কস্টস আ লট, বা আমরা জানি না। আমি ভাবছি যে আমি নিজেই শিখে নিজেই বানিয়ে নেবো ওয়েবসাইট, সেটার জন্য অন্তত পক্ষে আমার খরচাটা তো বেঁচে যাবে, কিছুটা তো বাঁচবেই। তো এইটাই প্ল্যান বস। চাকরি করার ইচ্ছে যে একেবারে নেই তা নয়, আমি আই এম আ স্টেনোগ্রাফার, আমি সেটাও শিখেছি ইউটিউব দেখে দেখে, স্টেনোগ্রাফি, এবং স্পিডটা বাড়ানোর চেষ্টা করছি। খুব সময় দিতে পারছি না বিকজ অফ ওয়ার্ক, অফ ভয়েস ওয়ার্ক অ্যান্ড দ্য চ্যানেল অ্যান্ড এভরিথিং এলস। তো স্পিডটা বাড়াতে পারলে হয়তো আমি কোনো দিনও একটা সরকারি চাকরিও পেতে পারি স্টেনোগ্রাফার হিসেবে। তাছাড়া ব্যবসা আছে, অ্যান্ড চ্যানেল ওয়ার্ক, এটাই। খুব বেশি ভবিষ্যৎ আমি দেখতে পারি না দূর পর্যন্ত কাজের ক্ষেত্রে বা এসবের ব্যাপারে, কারণ আই অ্যাম, মানে এই মুহূর্তে আমার মেন পরিচয় যেটা, সেটা হচ্ছে অফ আ ডিপ্রেসড পারসন। আমার কাছে আই হ্যাভ ডিপ্রেশন অ্যান্ড আই ওয়ান্ট টু কী বলে ওটাকে, রিকভার। তো আমি নিজেকে যতক্ষণ না কনফার্ম হচ্ছি যে আমি রিকভার করে যাব, আই ক্যান নট রিয়েলি সি আ ফিউচার, টু বি অনেস্ট। আই সি আ ফিউচার যেখানে আমি খুশি আছি, অ্যান্ড আই ওয়ান্ট টু সি আই জাস্ট ইম্যাজিন আ ফিউচার যেখানে আমাকে অ্যান্টি ডিপ্রেসেন্টস খেতে হয় না, বা অ্যাংজাইটি ইজ নট অ্যান ইলনেস। That's the future that I'm looking forward to, and that I hope for basically, and that's my story, brother. এর বাইরে আরও অনেক কিছু আছে। I am in a relationship which I don't really want to talk about publicly because I'm in it, but we are I think in it for this is it. This is, I think, we have settled, and I don't know about marriage or anything, but yeah, that's it's special, এটুকুই বলতে পারি। And we have been in a relationships, I think, more than 5 years, and we're happy. We take care of each other. She takes care of me more than I do. Obviously, I am Dilat Sahib, and ব্যাস এগুলোই। আর কিছু যদি বাকি থাকলো তাহলে স্বর্ণাব তুমি আমাকে বলে দিও, আমি তোমাকে পার্সোনালি বলে দেবো। দেখো 43 মিনিট পেরিয়ে গেল নিজের কথা বলতে বলতে। কী বলবো, মানে এই যে সেলফ ইন্টালিজেন্স খুব বাজে জিনিস। তো থ্যাংক ইউ। তুমি যদি এখনও শুনছো, স্বর্ণাভ ছাড়া যদি অন্য কেউ শুনছো, স্বর্ণাভ যদি শুনছো না, তাহলে স্বর্ণাভ তোমার অ্যাড্রেসটা দেবে, আমি তোমাকে গিয়ে গুলি করে আসবো। ওকে, বাড়ি গিয়ে। তো থ্যাংক ইউ স্বর্ণাভ ফর ইউর concerns and questions. I am happy that I have done this episode for you, and if you have any more queries, please let me know. Don't ever say that you don't have a friend. Okay, I'm your friend, and I know that I'm not your friend like যে আমার বন্ধু যারা, তাদের মতো আমি তোমার বন্ধু হতে পারছি না, because we can't see each other, we don't meet, we can't meet. মেবি কোনো দিন না কোনো দিন অবশ্যই দেখা হবে, কিন্তু সেই কোনো না কোনো দিন কবে আসবে তার তো ঠিক নেই। বাট ইফ দের আর পিপল অ্যারাউন্ড ইউ যারা টক্সিক, ইউ ডোন্ট নিড আ ফ্রেন্ড। মানে টক্সিসিটির পরিবর্তে বন্ধুত্ব নেওয়াটার কোনো প্রয়োজন নেই, মানে ওটা নিতে হবে না। বন্ধুত্বের সাথে সাথে টক্সিসিটি যদি আসছে, তাই আই থিঙ্ক ইউ শুড রাদার, ইউর এ ভেরি কাইন্ড অ্যান্ড নাইস পারসন, তো বি দ্যাট,
you'll attract people who are kind. Okay, just be yourself and be open. Be open. নিজেকে বন্ধ করে রেখো না, তাহলে you'll be you'll be missing out on many things, and I don't want that for you. Go travel if you can and explore hobbies. Please explore hobbies. Hobbies are, কি বলবো তোমাকে, আমার একটা হবির ব্যাপারে আমি কথা বলতেই পারলাম না, but that's perfumes basically. I'm a perfume not an enthusiast, but I love fragrances and I collect, smell, sniff all day. আমি প্রত্যেক দিন, আমি সারাক্ষণ আমি বাড়িতে রয়েছি, সারাদিন কোথাও বেরোইনি, বাট আই এম ওয়েরিং পারফিউম। মানে সকালে ঘুম থেকে ওঠার পর কয়েকটা কাজের মধ্যে পারফিউম লাগানোটাও একটা থাকে, রাত্রে ঘুমানোর সময়ও। তো দিস ইজ আ হবি দ্যাট আই মিন, and I'm really happy. This is a friendship, this is a relationship that I have with perfumes, and I also look forward to কী বলে ওটাকে, কিছু পারফিউম কেনার ব্যাপারেও ভাবি আমি নিজেকে, যে ওইটা যেদিন পয়সা হলো সেদিন আমি কিনবো। আমওয়াজ ইন্টারলুড ব্ল্যাক আইরিস আমি কিনবো। তো এরকম কিছু হবি থাকা উচিত। আই হোপ দ্যাট ইউ হ্যাভ দিস মেনি হবিজ, অ্যান্ড প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ অলসো। আমি এত কষ্ট করলাম, আমার ইমেল আইডি তুমি জানো, enamolkhanofficial@gmail.com, নিচে লেখাও আছে। তবু তুমি কমেন্টসেও লিখতে পারো, আমাকে মেলও করতে পারো। লেট মি নো অ্যাবাউট ইয়োর সেলফ। ওকে, সো থ্যাংক ইউ ফর লিসনিং টু দিস 47 minutes of মাই সেলফ, অ্যান্ড দিস ওয়াজ অ্যান ইজি এপিসোড, কারণ নিজের ব্যাপারে কথা বলতে তো বেশি ভাবতে হয় না। আর if you find anything that you can judge, that's because you are scared of being that person. Remember this. So goodbye, have a good day. Or you're not alone. There are many people who don't have a friend, but they have themselves. Love yourself, choose a hobby, explore. Okay brother, bye bye. Swarnabho, I kept my promise. Bye.